সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইউরোপের একটি দেশ থেকে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পালিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইরানের হুমকি। কোন দেশ থেকে কেন পালালো, কি ব্যাপার, এই বিষয়টা নিয়ে একদম বিস্তারিত ভিডিওতে বলবো ভেতরে। এপাশে আজকেই আমেরিকা ইরানের উপর সেই মহাপ্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করবে। এপাশে ইরান তো হুমকি দিয়ে রেখেছে। তবে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে একটি বিষয় আলোচিত হচ্ছে। এই নিষেধাজ্ঞা দেওয়ার পর আমেরিকার সামনে একটাই বড় চ্যালেঞ্জ। কী সেই চ্যালেঞ্জ? বিস্তারিত বলবো ভিডিওর ভেতরে। এপাশে ইরান মক্কা জোটে যোগ দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ পেয়েছে বলে নানামুখী খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আমি এই খবরটা দেখার পরেও কখনোই আলোচনায় আনিনি। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে ইরানের সরকারের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য আসে, ইরানের সরকারের পক্ষ থেকে কি মতামত আসে সেটা জানার জন্য। আজকে সেই মতামত দিয়েছে। কি সেই মতামত? ইরান কি যোগ দিচ্ছে নাকি দিচ্ছে না, এই বিষয়টা নিয়েও ভিডিওর ভেতরে বিস্তারিত বলবো। এদিকে ইরান একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তার এই দাবি আসলে কতটা সত্য, বাস্তব কতটুকু? ইরান কিন্তু ঘোষণা দিয়েছে আজকেই যে আগামী 20 প্রজন্ম ধরে যদি যুদ্ধ করতে হয় মাতৃভূমি রক্ষার জন্য, ইরান তার জন্য প্রস্তুত। যে জাতির আগামী 20 প্রজন্ম ধরে যুদ্ধ করার মানসিকতা রয়েছে, সেই জাতি কি ভেঙে পড়ে? আসলে ঘটনাটা কি? এপাশে সৌদি আরবের আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। তাহলে এই মক্কা জোটের পরে পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এর সাথে আরও টুকিটাকি কিছু বিষয় থাকতে পারে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা সঙ্গেই থাকুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইরানের ভয়ে একটি দেশ থেকে বহু সংখ্যক মার্কিন KC-135 রিফুয়েলিং বিমান পালিয়ে গেছে। কোন সেই দেশটা? দেশটা হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বলা যায়। এই বুলগেরিয়ায় বহু সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রাখা ছিল। প্ল্যান ছিল ইরানের উপরে যদি প্রচণ্ড রকমের হামলা চালানো হয়, স্থল অভিযান চালানো হয়, তাহলে বিমান সাপোর্ট লাগবে, আর বিমান হামলা চালালে তো লাগবেই। ফলে যখন ইরানের উপর হামলা চালানো হবে তখন বুলগেরিয়া থেকে এই KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো আমেরিকার বিমান বাহিনীকে সাপোর্ট দেবে। কিন্তু ইরান বেশ আগে থেকেই এই রিপোর্ট তাদের হাতে ছিল, এই রিপোর্ট তারা হাতে পেয়েছে এবং একদম পরিষ্কার করে হুমকি বা হুঁশিয়ারি উচ্চারণ করেছিল, হুমকি দিয়েছিল যে ইউরোপের যে কোনো দেশ থেকে ইরানের উপর হামলার ব্যাপারে মার্কিন বাহিনীকে যদি সাহায্য করা হয়, যে কোনো দেশের ঘাঁটি মাটি দিয়ে যদি সাহায্য করা হয়, তাহলে সেই দেশের উপরে ইরান হামলা চালাবে, একদম পরিষ্কার করে। এবং ইরান এটা ডিপ্লোম্যাটিক, নন ডিপ্লোম্যাটিক সব চ্যানেলেই বুলগেরিয়াকে বলেছে। এই বুলগেরিয়া হচ্ছে একেবারেই তুরস্কের পরে যে দেশটি, সেই দেশটি। তুরস্কের ইস্তাম্বুল শহর পার হয়ে সীমান্ত পার হলেই বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে ইস্তাম্বুলের পশ্চিমে, আর গ্রিস হচ্ছে দক্ষিণ পশ্চিমে। অর্থাৎ এশিয়া পার হয়ে ইউরোপে ঢুকলেই বুলগেরিয়া, বুলগেরিয়া হয়ে তারপর আপনার ইউরোপে ঢুকতে হবে, ব্যাপারটা এরকম। তো এই বুলগেরিয়ায় অনেক সংখ্যক KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রেখেছিল আমেরিকা, ইরানের উপর হামলা চালাবে এবং সেইগুলোকে বিমানের ফুয়েল সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করবে। কিন্তু ইরানের হুমকি, ইরানের হুঁশিয়ারির কারণে এই বিমানগুলো এখন আমেরিকা সরিয়ে নিয়েছে। কারণ আমেরিকা জেনে গেছে যে এই পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাবে এবং এই বিমান যে কোনো মুহূর্তে আগেভাগেই হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে। কারণ ইরান তো সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের সামরিক ডক্ট্রিন চেঞ্জ হয়ে গেছে, তারা এখন যে কোনো সময় আগেভাগেও হামলা চালাতে পারে। ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে তারা অফেন্সিভ ডক্ট্রিনে গেছে, অর্থাৎ আত্মরক্ষা নয়, শুধু আক্রমণাত্মক
পদক্ষেপ ইরান এখন থেকে নেবে। এই ডক্ট্রিন পরিবর্তন হওয়ার পরপরই বুলগেরিয়া থেকে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সরিয়ে নেওয়ার এই খবর এলো। এছাড়া লোকাল পিপল অর্থাৎ স্থানীয় জনগণ তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, বুলগেরিয়া সরকারের বিরুদ্ধে। আপনাদের মনে হয় জানার কথা যে বুলগেরিয়া, যার রাজধানী সোফিয়া, একসময় মুসলিম শাসনের অধীনে ছিল, কিন্তু এই সমস্ত দেশ এখনও সেখানে মুসলমান আছে, যথেষ্টই মুসলমান আছে। আর সবচেয়ে বড় কথা যে অহেতুক আমেরিকার কারণে এই দেশটি হামলা শিকার হবে, যুদ্ধে জড়িয়ে যাবে, এবং যুদ্ধে জড়িয়ে গেলে কি হয়, এবং ইরান কাউকেই ক্ষমা করছে না, সে তো দেখছে তারা। ফলে লোকাল যে সমস্ত লোকজন তারা বিক্ষোভ প্রতিবাদ করেছে, যার প্রেক্ষাপটে বুলগেরিয়া সরকারও তাদের ঘাঁটি দিতে হয়তো অস্বীকৃতি জানিয়েছে বা গড়িমসি করছে। এই যে বুলগেরিয়া থেকে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পালিয়ে গেল অথবা সরিয়ে নেওয়া হলো, যাই হোক না কেন, এটা ইরানের আর একটা বিজয়, সে কথা বলা যায়। অর্থাৎ ইউরোপের মাটিতেও আমেরিকার বিমান বা এই সমস্ত এখন আর খুব বেশি একটা নিরাপদ নয়। এপাশে এই বুলগেরিয়াকে কেন্দ্র করেই আজকে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যখন কথা বলছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বুলগেরিয়াতে এরকম বিমান, বুলগেরিয়া থেকে বিমান সরিয়ে নেওয়া হলো, তারা কি ভয় পাচ্ছে কিনা, কি ব্যাপার? তখন ইসমাইল বাকাই বলেছেন যে আসলে ইরানকে কোনো দেশেরই ভয় পাওয়া উচিত নয়, কারণ কোনো দেশের উপরে ইরান আগ্রাসন চালাবে না। শুধুমাত্র তখনই তারা ভয় পেতে পারে যখন আমেরিকাকে তারা সহায়তা করছে, এছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমেরিকাকে সহায়তা না করলে কোনো দেশেরই ইরানকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি তাই বলেছেন। একই কথা পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্যও। আঞ্চলিক দেশগুলো যদি আমেরিকাকে কোনোভাবে সহায়তা না করে, তো এই আঞ্চলিক দেশগুলোর কোনো দেশই ইরানকে ভয় পাওয়ার দরকার নেই, কোনো দেশের জন্য ইরান হুমকি না। এটা ইরান বহু বছর ধরে বলে আসছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথা যখন চলে আসলো, তখন আমি এই আলোচনাটুকু এখানেই করে যাই। ইরানকে মক্কা জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এই কথা বলেছিলেন ইরানের সংসদের খুনে মিল্লাত নিউজ এজেন্সির প্রধান মেহেদি রাহিম। তিনি জানিয়েছিলেন যে মক্কা জোটের পক্ষ থেকে, অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে ইরানকে এই জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কি এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে জিজ্ঞেস করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যে আসলে ইরানকে দাওয়াত দিয়েছে কিনা এই জোটে যোগ দেওয়ার জন্য, এবং ইরান এই জোটে যাচ্ছে কিনা, যোগ দিচ্ছে কিনা। তখন ইসমাইল বাকাই একেবারে ক্যাটাগরিক্যালি, একদম সুস্পষ্টভাবে বলেছেন যে না, এই জোটে যোগ দেওয়ার জন্য ইরানকে দাওয়াত দেওয়া হয়নি, ইরান দাওয়াত পায়নি। তবে এই তিন দেশের পক্ষ থেকে একটা আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই আলোচনার বিষয়টা ইরান বিবেচনা করছে। আলোচনার বিষয়টা কি? আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা। তুরস্ক এবং পাকিস্তান দুই দেশই কিন্তু ইরানের সীমান্তবর্তী দেশ, ইরানের সাথে সীমান্ত আছে। আর সৌদি আরবের সাথে সরাসরি ল্যান্ডে সীমান্ত না থাকলেও সমুদ্রের এপার ওপার, তো পারস্য উপসাগরের দক্ষিণে সৌদি আরব, আর ইরান হচ্ছে পারস্য উপসাগরের উত্তরে। জাস্ট পারস্য উপসাগরের এপার ওপার তো সৌদি আরব আর ইরানের অবস্থান। এবং ইরানের সাথে সৌদি আরবের ল্যান্ড রুটে যদি যোগাযোগ নাও থাকে, তারপরেও সৌদি আরবের জন্য একটা বড় বিষয় হচ্ছে যে সৌদি আরবের যে তেল সমৃদ্ধ যে এলাকাটা, উত্তর পূর্বাঞ্চলীয় যে এলাকা, কাতিব প্রদেশ বা ওই সমস্ত এরিয়া, দাম্মাম, এই সমস্ত এলাকা মূলত শিয়া অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর সংখ্যক শিয়া মুসলমানদের বসবাস, তারা এখানে বসবাস করে, এবং এখানে এই এলাকাটা কিন্তু তেল সমৃদ্ধ। অথচ এই শিয়া মুসলমানরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত, এটা একদম মশহুর পরিচিত, খুবই বাস্তব কথা। এটারই যথেষ্ট আলাপ আলোচনা সৌদি আরবের ভেতরেই হয়। সরকারের কাছে প্রচুর বাদ প্রতিবাদের ঘটনা আছে।
তাদেরকে ইরান সাপোর্ট করে বলে সৌদি আরব বা আরও কারো পক্ষ থেকে অভিযোগ আছে। ইরান সবসময় বলে যে আমরা তো সাপোর্ট করছি না, তোমাদের ভেতরে সমস্যা তোমরা মিটমাট করো। তোমাদের লোকজন যদি তোমাদের সরকারের বিরুদ্ধে বলে যে আমাদের ব্যাপারে বৈষম্য করছে, তাহলে সেটা তোমরা মিটমাট করো, আমাদের সমর্থন দেওয়ার কি আছে। যাই হোক, যেহেতু সৌদি আরবে প্রচুর সংখ্যক শিয়া মুসলমান আছে, বাহরাইনে আছে, বাহরাইনে তো একদম 70%-এরও বেশি শিয়া মুসলমান, কাতারে আছে, সংযুক্ত আরব আমিরাতে, সব দেশে আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইরান একটা ফ্যাক্টর, এবং ইরানের ব্যাপারে সবাই উদ্বিগ্ন যে ইরান এই মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ এবং আমেরিকা যদি এখান থেকে চলে যায়, তাহলে সবাই ইরান এবং শিয়া প্রসঙ্গটা নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন আছে। এই জন্য হয়তো তারা এই আলোচনা করতে চেয়েছে, এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে আমরা এই আলোচনার প্রস্তাব পেয়েছি এবং আলোচনাটা আমরা করব বলে বিবেচনা করছি। তাহলে কি দাঁড়ালো? মক্কা জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে ইরান আমন্ত্রণ পায়নি, এবং এ বিষয়ে ইরানের কাছে কোনো খবর নেই। এটা ঠিক, আমি সবসময় বলছি যে ইরান এই জোটে যোগ দেবে কিনা সেটা তো একটা ব্যাপার, কারণ এই জোট আসলে কার বিরুদ্ধে গঠিত হলো, কী করতে যাচ্ছে এবং কি করবে। এই জোটে যোগ দেওয়ার পরে দেখা গেল যে ইরান এমন কোনো জায়গায় আটকে যাচ্ছে যেটা ইরানের জন্য বা ইরানের প্রক্সি ফোর্সের জন্য বা ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর জন্য ঝামেলার কারণ, তাহলে ইরান এখানে যোগ দেবে না। অনেক কিছু হিসাব নিকাশ আছে, এবং এ কথা ঠিক ইরান এই বার্তায় দিচ্ছে সবাইকে, বা সব সময় দিয়ে এসেছে যে ইরান কোনো আঞ্চলিক দেশের জন্য হুমকি না, আমরা আমাদের সমস্যার সমাধান করব, এখানে বাইরের কোনো শক্তির দরকার নেই। আমেরিকা চলে গেলে যে ইরান কোনো দেশে আগ্রাসন চালাবে, ব্যাপারটা এমন না। এপাশে 24শে আগস্ট সোমবার আমেরিকার পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এবং এ নিয়ে সারা বিশ্বে বেশ বড় রকমের জল্পনা কল্পনা আছে। এই রকম একটা প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যে ইরান একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের মুদ্রাস্ফীতি এগুলো ঘটেছে, এগুলো তো আছেই, কিন্তু ইরান একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জায়গায় ব্যঙ্গ করে ইরানের সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি পোস্ট দিয়েছেন এক্সে যে মেক আমেরিকা হাংরি এগেইন, অর্থাৎ আমেরিকাকে আবার ক্ষুধার্ত বানাও। তার মানে হচ্ছে আমেরিকা চাপে পড়ছে, তেলের সংকটে, গ্যাসের সংকটে, তাদের অর্থনীতি সংকটে পড়ছে, এবং $40 ট্রিলিয়ন উপরে চলে গেছে তাদের বিদেশি এবং অভ্যন্তরীণ ঋণ। সব কিছু মিলে আমেরিকা বিপদে পড়বে। ইরান এই সমস্ত মোকাবেলা করে অভ্যস্ত, কিন্তু হরমুজ প্রণালীতে আমেরিকা যদি কিছু করতে না পারে, শেষমেশ তাদেরকে খালি হাতে ফিরতে হবে, তখন কি করবে? এবং হরমুজ প্রণালী যদি ইরানের জন্য কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, তাহলে তো সব কিছু মিলে বাকের কলিবফ ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেছেন মেক আমেরিকা হাংরি এগেইন। ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা আন্দোলন। আর তার বিপরীতে কলিবফ অনেকটা মস্করা করে ব্যঙ্গ করে বলেছেন মেক আমেরিকা হাংরি এগেইন, আমেরিকাকে আবার ক্ষুধার্ত বানাও। এদিকে আমেরিকা যে ইকোনমিক ডুমসডে ঘোষণা করতে যাচ্ছে, ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করবে, এই ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে বিশ্লেষণ চলছে যে এই যে ডুমসডে হবে, এই যে নিষেধাজ্ঞা আরোপ করবে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সামনে একটা অনেক বড় চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? সেই চ্যালেঞ্জটা আর কিছু না, সেই চ্যালেঞ্জটা শুধু চীন। অর্থাৎ চীন এই নিষেধাজ্ঞা মানবে কি মানবে না, এটা হচ্ছে ফ্যাক্টর। কারণ ইরানের শতকরা 80% তেল শুধু চীন একা নেয়, 80 থেকে 90% তেল। তো যদি চীন ইরান থেকে তেল নেওয়া অব্যাহত রাখে এবং নিষেধাজ্ঞা না মানে, আর চীন থেকে যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইরান পায়, তাহলে তো আমি দেখি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার আর কোনো প্রয়োজনের প্রশ্নও নেই। এছাড়া বাকি তেল লোকাল যে সমস্ত প্রতিবেশী দেশ, নেইবারিং কান্ট্রি, এই সমস্ত জায়গায় তো বাকিটা দিয়ে দেওয়া যাবে তাহলে। এবং ইরান যে হুমকি দিয়েছে, এই হুমকিকে কে কীভাবে দেখবে? ইরান তো সোজাসাপটা বলেছে আমেরিকাকে যারা এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের ব্যাপারে সহযোগিতা করবে, তারা
ইরানের শত্রু বলে গণ্য হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সামরিক উপায়ে, এবং তাদের জাহাজ হরমুজ প্রণালীতে চলতে পারবে না। আর আমেরিকা যেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে, কার্যকর করতে যাচ্ছে, আমেরিকার ব্লকেড না সরিয়ে নিলে তাদের অবস্থা খারাপ হবে, ইরান তো সেটাও বলেছে। এই অবস্থায় যতই ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থা খারাপ, ধ্বংস হয়ে যাচ্ছে, কি করবে এটা সেটা যতই যাই বলুক, শুধু এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, বাকি ইনফরমেশন আমি আলোচনা করব, এই প্রসঙ্গে আলোচনা করব টক উইথ সিরাজ ইনসাইটে আজকের রাতের ভিডিওতে। সেই ইনফরমেশনটুকুই এই যেটা দিতে চাইছি এখানে ছোট্ট করে, সেটা হচ্ছে আমেরিকাকে বাঁচানোর জন্য, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বাঁচানোর জন্য, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা বাঁচানোর জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে অনুরোধ করে ইরানে পাঠিয়েছেন যে আবার কূটনীতিতে ফিরিয়ে আনুন ইরানকে। ইরান আসবে? ইরান কি আসবে আলোচনার টেবিলে, কূটনীতির টেবিলে? এই আলোচনাটা আপনারা শুনবেন টক উইথ সিরাজ ইনসাইটের বিস্তারিত ভিডিওতে। আপনারা সবাই দেখেন কিনা জানি না, টক উইথ সিরাজ ইনসাইটে মূলত এশিয়া, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া এই এলাকা নিয়ে আমাদের বাংলাদেশ প্রসঙ্গ, ভারত, পাকিস্তান এই সমস্ত নিয়ে থাকে। যেহেতু পাকিস্তানের পক্ষ থেকে সেনা প্রধান গিয়েছে এবং পাকিস্তানের এখানে একটা ভূমিকা আছে, এই জন্য আমি টক উইথ ইনসাইটের আলোচনায় ওই প্রসঙ্গ কথা বলবো। তো যাই হোক দর্শক, এখানে আমি আর অল্প একটু আলোচনা করে শেষ করতে চাই। ওই যে আমেরিকা ইরানকে একদম নিষেধাজ্ঞা দিয়ে ধ্বংস করে দিতে চেয়েছে, সেই ব্যাপারেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি পরিষ্কার করে বলেছেন যে ইরান আগামী 20 প্রজন্ম ধরে দেশের জন্য, দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত রয়েছে, যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। অতএব এই জাতিকে আসলে হারানো খুব কঠিন ব্যাপার। আমি শেষ যে প্রসঙ্গটুকু আলোচনা করতে চাই সেটি হচ্ছে সৌদি আরবের ইয়ানবু বন্দর, লোহিত সাগরে ইয়ানবু বন্দরে একটি তেলবাহী জাহাজে আবার হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত যোদ্ধারা, সামরিক বাহিনী, এবং এই হামলায় জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকেও এই কথা স্বীকার করা হয়েছে। তার মানে হচ্ছে যে সৌদি আরবের সাথে ইয়েমেনের সংকটের কোনো সুরাহা হয়নি, বরং যে কোনো মুহূর্তে হয়তো আরও বড় ধরনের কোনো সংকট তৈরি হতে পারে। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ইয়েমেনের সাথে সৌদি আরবের এই সংকট অবশ্যই মিটমাট করা উচিত ছিল, এবং ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণভাবে সমাধান করার জন্য ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল। প্রয়োজন এই ব্যাপারে আঞ্চলিক দেশগুলো, এই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, তারা সবাই মিলে একটা মধ্যস্থতা করে সমাধান করতে পারতো। তা না করে বরং ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরব এখন যুদ্ধ করতে যাচ্ছে। এই যে মক্কা জোট হলো বা আরও দেশ যারা জোটে যোগ দিতে চায়, তারা কি করবে সেটা কিন্তু একটা প্রশ্ন। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। এই যে বুলগেরিয়া থেকে আমেরিকার KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার অনেকগুলো সরিয়ে নেওয়া হলো, আসলে কি আমেরিকা ভয় পাচ্ছে ইরানকে এবং এইরকম একটা পরিস্থিতিতে গেছে, নাকি এটাও একটা কৌশল যে প্রয়োজনের সময় গোপনে এখানে বিমান ঢুকিয়ে দেবে, দিয়ে ঠিকই তাদের ব্যবহার করবে এই বুলগেরিয়ার আকাশ থেকে? আপনারা আসলে কিভাবে দেখেন? মতামত জানিয়ে কমেন্টে লিখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।